আজকের এই ভার্চুয়াল লেকচারে আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি তা হলো স্বচ্ছ ভারত অভিযান। আমরা সকলেই অবগত এই বিষয় সম্পর্কে যে সারা ভারতবর্ষেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এই অভিযান শুরু হয়েছিল এবং সারা ভারতবর্ষের নিরিখে এর প্রয়োজনীয়তা কতটা রয়েছে সেটা আমরা এখন খুব ভালো করে অনুধাবন করতে পারছি। তাহলে আসুন আমরা দেখে নিই যে এই স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে আমাদের প্রধানমন্ত্রী এবং যে বার্তা আমাদেরকে দিয়েছিলেন যে সারা ভারতবর্ষকে একটা সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে যদি গড়ে তুলতে হয় তাহলে স্বচ্ছতা কেন গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তাহলে আমরা দেখে নিই যে এই অভিযান কবে এবং কিভাবে শুরু হয়েছিল এবং এর গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান সামাজিক এবং আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে এই বিষয়গুলো আজকে আমি আলোচনার মধ্যে রাখব। মূলত আলোচনা যাওয়ার পূর্বে আমি আজকের যে বিষয়গুলো এখানে আমি আলোচনা করব সেগুলো একটু আপনাদেরকে বলে রাখি, তাহলে আমাদের যে আজকের যে আলোচনা সেটা মনে সুবিধা হবে। প্রথমত একটা ভূমিকা এখানে দেওয়া হবে এই স্বচ্ছ ভারত সম্পর্কে এবং এর উদ্দেশ্য কী, এর কি কি উপাদান রয়েছে এখানে, এর প্রভাব কতটা হলো, এখানে জনসাধারণের অংশগ্রহণ কেমন হয়েছে, এখানে কি কি চ্যালেঞ্জ বা কি কি অসুবিধার সম্মুখীন হচ্ছে এই প্রকল্প বাস্তবায়িত করতে গিয়ে, এখানে সাফল্য কেমন এসেছে এবং সাফল্যের বিভিন্ন রকমের গল্প এখানে আমরা তুলে ধরব। তার সঙ্গে স্বচ্ছ ভারতের অভিযানকে আরও সাকসেসফুল বা কৃতকার্য করার জন্য বিভিন্ন রকমের কোর্স খোলা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং এর ভবিষ্যৎ পদক্ষেপ কেমন হবে এই বিষয়গুলো কিন্তু আজকে আমি এখানে আলোচনার মধ্যে তুলে ধরব। তাহলে প্রথমত হলো যে আমরা দেখে নেই যে এর প্রেক্ষাপট বা এর ইন্ট্রোডাকশান যদি আমরা দেখি, অর্থাৎ ভূমিকা যদি আমরা দেখি, তাহলে দেখব যে এই স্বচ্ছ ভারত বা স্বচ্ছ ভারত অভিযান এটাকে আমরা বলতে পারি পরিচ্ছন্ন ভারত অভিযানও বলা হয়। এটি হলো ভারত সরকারের একটি জাতীয় স্তরের প্রচারাভিযান যা দেশের রাস্তা এবং পরিকাঠামো পরিষ্কার করার জন্য প্রায় 4041টি বিধিবদ্ধ শহরকে আওতাভুক্ত করা হয়েছিল। 4041টি বিভিন্ন শহরকে এর মধ্যে ইনক্লুডেড করা হয়েছিল। তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে এই প্রজেক্টের বা এই যে অভিযান এটার কতটা এটা বৃহৎ একটা কর্মকাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছিল। অর্থাৎ এই প্রচার অভিযানটি আনুষ্ঠানিকভাবে 2রা অক্টোবর 2014-তে নতুন দিল্লির রাজঘাটে চালু করা হয়েছিল এবং আমরা সকলেই জানি যে 2রা অক্টোবর কেন গুরুত্বপূর্ণ সারা ভারতবর্ষের কাছে, কারণ ওই দিন আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিন এবং তিনি স্বচ্ছতার বিষয়ে কিন্তু প্রচুর উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে সেই সময় আমাদের যে স্বাধীনতা আন্দোলন, তার পাশাপাশি তিনি ভারতবর্ষকে তার নিজের পায়ে দাঁড়াতে গেলে কী কী রকমের বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত সেগুলোর সম্পর্কে কিন্তু এবং এই স্বচ্ছতা বিষয়ে কিন্তু তিনি ভীষণভাবে উদ্যোগী ছিলেন এবং অনেক ব্যবস্থাও নিয়েছিলেন। তাই এই বিশেষ দিনেই কিন্তু এই প্রকল্প চালু করা হয়েছিল 2014 সালে এবং যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে আমরা দেখেছি যে তিনি ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করছিলেন। সেটাও গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমি শুধু এই এক্সাম্পলটা এখানে এই কারণে দেওয়ার চেষ্টা করলাম যে একজন প্রধানমন্ত্রী যখন একজন ভিআইপি হয়েও তিনি যখন একদম সাধারণ রাস্তায় নেমে যখন রাস্তা পরিষ্কার করছেন, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এর গুরুত্ব কতটা। তার মানে তিনি বিষয়টাকে কত গুরুত্ব সহকারে দেখে এবং এটা সারা ভারতবর্ষ জুড়েই এটা চালু করতে চেয়েছিলেন। তাহলে এই অভিযানটি ভারতের সবচেয়ে বড় পরিচ্ছন্নতা অভিযান হিসাবে আমরা বলতে পারি, তার কারণ এখানে ভারতের প্রায় 3 মিলিয়ন সরকারি কর্মচারী এবং স্কুল, কলেজ এবং বিভিন্ন পড়ুয়ারা এই প্রকল্পে অংশগ্রহণ করেছিল। তাহলে এর আগে কিন্তু ভারতবর্ষের এই স্বচ্ছতা অভিযান নিয়ে এত বড় কর্মকাণ্ড কিন্তু আমরা দেখিনি। তাহলে এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উদ্যোগকে আরও কার্যকর ও জনপ্রিয় করতে এক অভিনব পদ্ধতি গ্রহণ করেছিলেন। তিনি 9 জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেছিলেন যাতে তারা পরিচ্ছন্নতার প্রচারে অংশগ্রহণ করেন এবং তারা প্রত্যেকেই একটি বৃক্ষ হিসেবে মিশনটি শুরু করেছিলেন। তারপর থেকে এই অভিযানটি এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সর্বস্তরের বিখ্যাত ব্যক্তিরা এতে যোগ দিয়েছেন। এখন আমরা দেখে নেব যে এই স্বচ্ছ ভারত অভিযানের মূলত উদ্দেশ্যগুলো কী কী ছিল।
তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে এখানে কিছু স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা ব্যাপকভাবে প্রচার করা। আমরা যদি ভারতবর্ষের আর্থসামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপট খুব ভালো করে দেখি তাহলে দেখব যে আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার পর থেকে আমাদের 1950 সালের পর থেকে আমরা একটা লিখিত সংবিধান পেয়েছি। সেই সংবিধান একটা বৃহত্তর সংবিধান। সংবিধানের মধ্য দিয়ে ভারতবর্ষের উন্নতিকল্পে বিভিন্ন রকমের ব্যবস্থার কথা সেখানে কিন্তু বলা হয়েছিল, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখেছি যে সেগুলো সংবিধানের বিধিবদ্ধ বিষয় হলেও তার বাস্তব প্রয়োগ কিন্তু অনেক ক্ষেত্রে কম ঘটেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন স্বাস্থ্য, শিক্ষা বা এই যে স্বচ্ছতার অভিযান যেটা আমরা বলি, সেটা কিন্তু এই এতদিন স্বাধীনতার এত বছর পরেও কিন্তু একটা উল্লেখযোগ্য উন্নতি কিন্তু ভারতবর্ষে কিন্তু সেভাবে ঘটানো যায়নি। যার ফলে স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা এটা কিন্তু একটা প্রাথমিক বিষয় হওয়া উচিত যে কোনো দেশের জন্য। দেশের উন্নতি, দেশের পরিকাঠামো এগুলোর সঙ্গে দেশের মানুষের স্বাস্থ্য, দেশের মানুষের সুস্থভাবে বেঁচে থাকা এবং যাকে এক কথায় যদি আমরা বলি কোয়ালিটি অফ লাইফ, সেটাকে কিন্তু এনশিওর করা দরকার। তাই এই স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতার ব্যাপক একটা প্রচার অভিযান কিন্তু এই অভিযানের মধ্য দিয়ে নেয়ার কিন্তু একটা চেষ্টা কিন্তু করা হয়েছে। এবং দ্বিতীয়ত হলো ভারতবর্ষের এখনও খুব অপ্রিয় সত্যি যদি আমরা বলি সেটা হলো খোলা জায়গায় মলত্যাগ করা। এটা অনেক বিভিন্ন রাজ্যেই এখনও কিন্তু এই প্র্যাকটিস লক্ষ্য করা যায় এবং আমরা খুব সহজেই অনুধাবন করতে পারি, সহজেই এটাকে আমরা রিয়েলাইজ করতে পারি যে এটা নিশ্চিতভাবে এই একবিংশ শতাব্দীতে এসে এটাও কিন্তু কাম্য নয়। সুতরাং মানুষের সচেতনতার এত অভাব যে তারা খোলা জায়গায় এখনও মলত্যাগ করে, যার ফলে এমন মানুষ ও পরিবারের সংখ্যা কমাতে, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বৃদ্ধি করতে, উন্নতি করতে এটা কিন্তু এই অভিযান কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই কারণেই কিন্তু এর গভীরতা অনেক বেশি এবং এর গুরুত্ব অনেক বেশি। তাই এটাও কিন্তু একটা অন্যতম লক্ষ্য এখানে কিন্তু উদ্দেশ্য হিসেবে ঠিক করা হয়েছে। এবং তৃতীয়ত যদি আমরা দেখি তাহলে দেখব যে পরিবেশগতভাবে উপযুক্ত স্যানিটেশন ব্যবহারে উৎসাহিত না করলে তাহলে মানুষ কিন্তু দিনের পর দিন এই খোলা জায়গাতেই মলত্যাগ করবে এবং সেখান থেকে নানান রকমের রোগ জীবাণু যেটা মানুষের স্বাস্থ্যহানি এবং এমনকি মানুষের জীবনহানিও হতে পারে। তাই পরিবেশগতভাবে উপযুক্ত স্যানিটেশন ব্যবহারে উৎসাহিত করা মানুষকে, এটাও কিন্তু এই প্রকল্পের বা এই অভিযানের একটা অন্যতম উদ্দেশ্য। চতুর্থত হলো স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি উদ্বেগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন, অর্থাৎ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল যেটা আমাদের ইউনেস্কো মধ্য দিয়ে আমরা পেয়েছি, অর্থাৎ সেটার সঙ্গেও কিন্তু এর একটা সাযুজ্য রাখার চেষ্টা করা হয়েছে। যদি স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য আমাদেরকে অর্জন করতে হয় তাহলে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে যেটা মানুষের জীবনের গুণগত মানকে বাড়াতে পারে বা উন্নত করতে পারে, সেগুলো কিন্তু লক্ষ্য করে এখানে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবং পঞ্চমত হলো সাশ্রয়ী এবং দক্ষ স্যানিটেশন সমাধান ব্যবহারে উৎসাহিত করা। আমরা জানি যে ইতিমধ্যে আমি উল্লেখ করেছি যে স্যানিটেশন এবং খোলা জায়গায় মলত্যাগ এখনও মানুষের কিন্তু চেতনার বাইরে এবং মানুষ এখনও সচেতন নয় এই বিষয়গুলো সম্পর্কে। তাই এই বিষয়গুলো যাতে গুরুত্ব সহকারে দেখা হয় তাই সরকারের দিক থেকে এই উদ্যোগগুলো কিন্তু নেওয়া হয়েছে। এবং এখানে কঠিন এবং তরল উভয় যে বজ্র পদার্থ, তার জন্য বৈজ্ঞানিক বজ্র ব্যবস্থাপনার কৌশলগুলিও কিন্তু এখানে মনোনিবেশ করা হয়েছে। যে শুধুমাত্র একটা অভিযান আমরা খুব উৎসাহ সহকারে শুরু করলাম কিন্তু সেই অভিযান মাঝপথে বন্ধ হয়ে গেল, বা এই অভিযানে কি করব আমরা বা এই সমস্যাগুলোকে কীভাবে সমাধান করব তার যদি কৌশল আমাদের না জানা থাকে বা এগুলো যদি বিস্তারিত আমরা তার যদি বিভিন্ন স্ট্র্যাটেজি আমাদের না জানা থাকে তাহলে কিন্তু এটা সাকসেসফুল কখনোই হবে না। তাই এখানে এই যে বিভিন্ন বজ্র পদার্থ ব্যবস্থাপনার কৌশলগুলোও কিন্তু এখানে ভীষণভাবে ভালো করে নেওয়া হয়েছে। এবং সবশেষে এখানে বলবো যে সামাজিক অন্তর্ভুক্তি এবং লিঙ্গ সমতার উপরও কিন্তু ইতিবাচক প্রভাব বিস্তার করা হয়েছে। তাহলে সামাজিক অন্তর্ভুক্তি বলতে আমরা কি বুঝবো, যেটাকে আমরা বলছি সোশ্যাল ইনক্লুশন। আমরা যদি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য, বিভিন্ন প্রান্ত ঘুরে দেখি তাহলে দেখব যে মানুষ বিভিন্ন রকমভাবে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। সেখানে শিক্ষা, স্বাস্থ্য বিভিন্ন রকমভাবে মানুষ অবহেলিত, বিভিন্ন কারণে মানুষ সমাজ থেকে বিচ্যুত। এবং এই যে যারা সমাজ থেকে বিচ্যুত, যারা সমাজের মধ্যে থেকেও সমাজের মূল স্রোত থেকে বাইরে,
তাদেরকে সমাজের মধ্যে অন্তর্ভুক্ত করা, এবং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে এখানে রাখা হয়েছে। এবং তার সঙ্গে আমরা জানি যে ভারতবর্ষে এখনও আমরা যদি সেক্স রেশিও দেখি সেটা কিন্তু খুব সন্তোষজনক নয়। তার ফলে এখানে জেন্ডার সেন্সিটিভিটি কিন্তু এখানে খুব কম, এবং বিভিন্ন রকমভাবে আমাদের যে মহিলাদের যে এম্পাওয়ারমেন্ট যেভাবে হওয়া উচিত ছিল সেটাও কিন্তু এখানে ঘাটতি রয়েছে, যার ফলে লিঙ্গ সমতার উপরও কিন্তু ইতিবাচক বিভিন্ন বিষয়কে এখানে রাখা হয়েছে, যাতে করে আমরা আগামী দিনে আমাদের যে মাতৃশক্তি তাদেরকে একটা ইতিবাচক একটা উন্নতিতে আমরা পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থাও কিন্তু এখানে নেয়ার কথা বলা হয়েছে। তাহলে এই হচ্ছে যে বিভিন্ন যে উদ্দেশ্যগুলো কি স্বচ্ছ ভারত অভিযানের, সেটা আমি এখানে একটা একটা করে আমি এখানে বলার চেষ্টা করলাম। তাই শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব যে সত্যি সত্যি এই স্বচ্ছ ভারতের প্রয়োজনীয়তা কি রয়েছে। আদৌ কি এই অভিযানটি করার কোনো প্রয়োজনীয়তা ছিল, সেটা একটু আমাদের জানা দরকার, যে কেন হঠাৎ করেই এরকম একটা প্রচার অভিযান শুরু হয়েছিল। তাহলে দেখে নিই যে প্রয়োজনটা কেন ছিল। কোনো দেশ বা সম্প্রদায়ের সঠিক পরিচ্ছন্নতা বা স্যানিটেশন বা স্বাস্থ্যবিধি বজায় রাখার প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বলার অপেক্ষা রাখে না। আমরা যে কোনো উন্নত দেশে যদি যাই তাহলে আমরা দেখব যে সেখানে খোলা জায়গায় মলত্যাগ করা এটা কল্পনাও করা যায় না। কিন্তু ভারতবর্ষ স্বাধীনতার এত বছর পরেও কিন্তু এই চিত্র আমাদের সামনে কখনো কখনো বা মাঝে সাঝে কিন্তু আমাদের সামনে আসে। তাই এটা অত্যন্ত লজ্জার এবং অত্যন্ত দুঃখের যে এতদিন পরেও আমরা এই একটা বিষয় অন্তত আমরা বুঝতে পারিনি, পেরে উঠিনি। তাই এরকম একটা উদ্যোগ কিন্তু সরকারকে গ্রহণ করতে হয়েছিল। তাহলে এর প্রয়োজনীয়তা সম্পর্কে আর নতুন করে ব্যাখ্যা করার দরকার হয় না। তাহলে সেখানে পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব আরোপ করতে গিয়ে মহাত্মা গান্ধী বলেছিলেন যে, আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধী বলেছিলেন যে পরিচ্ছন্নতা ঈশ্বর তুল্য, এবং বলেছিলেন যে একটি পরিচ্ছন্ন দেহ অপরিচ্ছন্ন শহরে বাস করতে পারে না। তাহলে তিনি আমাদের জাতির পিতা মহাত্মা গান্ধীজি কত বড় একটা কথা বলে গেছিলেন, এবং যার ফলে কিন্তু আমি আগেই উল্লেখ করেছি যে তার জন্মদিনেই কিন্তু এই অভিযানটি শুরু করা হয়েছিল। তাহলে এটি সম্ভবত রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে মৌলিক পদক্ষেপ। যদি ভারতবর্ষের সাধারণ মানুষদেরকে রোগ প্রতিরোধ ব্যবস্থায় যদি উন্নতি করতে হয়, যদি বিভিন্নভাবে স্বাস্থ্য সম্পর্কে যদি অবগত করতে হয়, তাহলে এটা প্রাথমিক একটা পদক্ষেপ হওয়া উচিত, এবং সেটাই এখানে কিন্তু করা হয়েছে। আমরা যদি WHO বা এর একটি গবেষণা অনুসারে দেখি, তাহলে পরিচ্ছন্নতার অভাবে প্রতি বছর প্রতি ভারতীয়কে প্রায় 6500 টাকারও বেশি ক্ষতি করে। তাহলে এখানে অস্বাস্থ্যকর পরিবেশ দেশে প্রচলিত বিভিন্ন রোগের প্রধান কারণ, এটা আমরা বলতে পারি। এখানে UN-এর একটি প্রতিবেদনে যদি উল্লেখ করা হয়েছে যে বর্তমান ভারতের প্রায় 60% জনসংখ্যা খোলা মাঠে মলত্যাগ করে। তাহলে এই যে UN থেকে যে ডেটা আমরা পেলাম, যে ইনফরমেশান পেলাম, এটা কিন্তু সারা ভারতবর্ষের জন্য একটা লজ্জার এই ইনফরমেশানটা। তার ফলে কি হচ্ছে? তার ফলে তাদের কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, ট্রেপওয়ার্ম এবং অন্যান্য অন্ত্রের রোগ, বিভিন্ন রকমের রোগ এবং তার ঝুঁকি কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। যার ফলে গঙ্গা নদীর জলও স্নানের জন্য নিরাপদ নয়, কারণ এতে প্রচুর পরিমাণে ফেকাল কলিফর্ম ব্যাকটেরিয়া রয়েছে, এবং সেটা প্রায় অনুমোদিত যে থাকা উচিত তার 120 গুণ বেশি। যে আমাদের যে পবিত্র গঙ্গার জল, যেটা আমরা স্নানের কাজে ব্যবহার করি, অনেক জায়গায় সেটাকে ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করা হয়, সেটাও কিন্তু আজকে ব্যাকটেরিয়া মুক্ত নয়। তাহলে দেখুন এর প্রয়োজনীয়তা কতটা রয়েছে। আমরা যদি বিশ্বব্যাংকের প্রতিবেদন দেখি, তাহলে দেখব যে বিশ্বব্যাংক 2006 সালে যে প্রতিবেদন করেছিল, সেখানে দরিদ্র স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশনের কারণে ভারতে বার্ষিক প্রায় 6.4% জিডিপি হারায়। এবং দেখুন তাহলে এই কত বড় গুরুত্বপূর্ণ যে স্বাস্থ্যবিধি না হওয়ার ফলে মানুষের জিডিপির গ্রোথটাও কিন্তু অনেক কমে যাচ্ছে। অতএব আমরা বলতে পারি যে জনগণের স্বাস্থ্য উন্নত করার জন্য ব্যক্তিগত এবং জনসম্প্রদায়ের পর্যায়ে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি অক্ষুণ্ণ রাখা অপরিহার্য। তাহলে এই হচ্ছে বিভিন্ন রকমের প্রয়োজনীয়তা কেন রয়েছে এই অভিযানটির, সেই সম্পর্কে আলোচনা করতে গিয়ে কিন্তু আমি এই বিষয়গুলোকে আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করছি। আমরা যদি দেখি যে ভারত সরকারের কৃষি ও কৃষক মন্ত্রণালয় DARI এবং ICAR তাদের যে প্রতিষ্ঠান বা কেন্দ্রগুলো মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানকে বড় পরিসর গ্রহণ করা হয়েছে। এই বিভিন্ন ইনস্টিটিউশনগুলো এখানে কিন্তু বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যেমন ICAR বা ন্যাশনাল একাডেমিক অফ এগ্রিকালচারাল রিসার্চ ম্যানেজমেন্ট, ICAR NARM স্বচ্ছ ভারত এবং আশেপাশের অধীনে তালিকাভুক্ত বিভিন্ন কার্যক্রম
তীব্রভাবে বাস্তবায়ন করছে, যার মাধ্যমে রয়েছে পরিচ্ছন্ন ক্যাম্পাস, শক্তি সঞ্চয় অর্থাৎ ইলেকট্রিসিটিকে আরও প্রিজার্ভ করা, সবুজ শক্তি এবং স্বাস্থ্যবিধি বজায় রাখা, সেখানে জল সঞ্চয়, সম্পদ সংরক্ষণ, উৎপাদন ক্ষমতা উন্নত করা এবং নান্দনিকতা এবং এর সাথে আভ্যন্তরীণ শক্তি এবং যোগ ইত্যাদি মতো স্বচ্ছ অভ্যাসগুলো গড়ে তোলার কথাও কিন্তু এখানে বলা হয়েছে। সুতরাং ICAR আর NARMA স্বচ্ছ ভারত মিশনের সামগ্রিক কার্যক্রম কিন্তু এখানে চিত্রিত করা হয়েছে। এখন এই যে অভিযানের কথা আমি এখানে আলোচনা করছি, এই অভিযান সম্পর্কে বিভিন্ন রকমের ইনফরমেশন এখানে আমি দেওয়ার চেষ্টা করলাম যে কেন এই অভিযানটি আজকে ভারতবর্ষের নিরিখে এত গুরুত্বপূর্ণ। এখন এই স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা আমাদের কতটা বা সচেতনতা কেন দরকার সেই বিষয়টা আমাদের একটু এখানে ভালো করে জানা দরকার। তাই আমি এখানে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা নিয়ে এখানে একটু আলোচনার মধ্যে আমি এখানে আনবো। যেমন স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা বলতে গেলে যে সমস্ত প্রতিষ্ঠান স্বচ্ছ ভারত মিশনের সফল বাস্তবায়নের জন্য বিভিন্ন মাধ্যম যে সচেতনতা সৃষ্টি করছে সেটা কিন্তু একটা অপরিহার্য। কারণ সচেতনতা আমার মনে হয় যে প্রাথমিক একটা বিষয়। কারণ মানুষ যদি এই বিষয়গুলো সচেতন না হয় তাহলে এখানে সরকার যত ব্যবস্থাই গ্রহণ করুক না কেন আলটিমেট কিন্তু সেই সাকসেসফুল কিন্তু হতে পারবে না। কারণ এই বিষয়টা একেবারে মানুষের সচেতনতার সঙ্গেই কিন্তু ভীষণভাবে সম্পর্কিত। এখানে সচেতনামূলক কর্মসূচি শুরু হয়েছিল স্বচ্ছতা শপথের সাথে, যা শিক্ষাকর্মী, শিক্ষার্থী, প্রশিক্ষণ প্রার্থী এবং এই যে বিভিন্ন একাডেমিক যে স্টেক হোল্ডাররা রয়েছে তারা বিভিন্ন রকমভাবে এখানে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল যে তারা এই বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং কাজ করবে। সেখানে আবাসিক এলাকা সহ ক্যাম্পাস, ব্যানার সহ একটি র্যালি অনুষ্ঠিত হয়েছিল যাতে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরা হয়েছিল। এটা কিন্তু আমি বলছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নিরিখে এই স্বচ্ছতা অভিযানকে কেমনভাবে গ্রহণ করা হয়েছে। এখানে পরবর্তীকালে শিক্ষার প্রশিক্ষণার্থীর সক্রিয় অংশগ্রহণ একটি গণপরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালিত হয়, যেখানে ক্যাম্পাস, রাস্তা, ফুটপাত, খেলার মাঠ, টেনিস কোর্ট, হস্টেল, ব্লক, আবাসিক কোয়ার্টারের এই যে বিভিন্ন যে মানুষের যে বাসস্থান সেই অঞ্চলগুলোকেও কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। এবং এই সমস্ত সচেতনামূলক কাজকর্ম ক্যাম্পাসের মধ্যে পরিচ্ছন্ন হস্টেল, সাধারণ কক্ষ, আবাসিক এলাকা এবং রাস্তার পাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিভিন্ন উদ্যোগ কিন্তু এখানে গ্রহণ করা হয়েছিল। তাহলে এটা হচ্ছে যে যেহেতু আমরা শিক্ষার সঙ্গে যুক্ত, তাই শিক্ষা প্রতিষ্ঠানের দিকটাও কিন্তু এখানে আমি তুলে ধরার চেষ্টা করলাম যে সেখানেও কী ধরনের সচেতনতা তৈরি করা হয়েছিল। বিভিন্ন যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত প্রত্যেককে এখানে অংশগ্রহণ করে কিভাবে তাদেরকে ইনভলভ করা হয়েছিল এবং কী ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু এখানে অভিযান নেওয়া হয়েছিল সেটা আমি এখানে বলার চেষ্টা করলাম। এখন আমি আলোচনা করব এই স্বচ্ছ ভারত অভিযানের আরেকটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে যোগা। আমরা সকলেই জানি যে যোগা ভারতবর্ষের যে বৈদিক নলেজ, আমাদের যে এনসিয়েন্ট নলেজ, সেখানে যোগা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই যোগার সাহায্যে মানুষ নিজেকে রোগমুক্ত করতে পারে এবং যোগা মানুষকে একটা সুশৃঙ্খল জীবনযাপন করতে সাহায্য করে। তাই আজকে এই ভারতবর্ষের এই যে ইন্ডিজিনাস নলেজ, এটা কিন্তু সারা পৃথিবীব্যাপী গ্রহণ করেছে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ এই যোগাকে গুরুত্ব দিয়ে তাদের দেশের যুব সম্প্রদায়কে এর সঙ্গে যুক্ত করেছে। তাই এটাকেও কিন্তু এখানে গুরুত্ব সহকারে এখানে রাখা হয়েছে। অর্থাৎ স্বাস্থ্যের সমগ্র সমাধান কেবল পরিচ্ছন্নতাই নয়, স্বাস্থ্যসেবার সমগ্র দৃষ্টিভঙ্গি যা খুব সহজলভ্য এবং সবার দ্বারা গ্রহণযোগ্য, প্রধানত প্রতিরোধী স্বাস্থ্যবিধি এবং এইসব বিভিন্ন বিষয়ের একটা যদি আমরা হলিস্টিক আউটলুক বলি তাহলে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। এখানে শুধুমাত্র পরিচ্ছন্নতাই নয়, এটা মানুষকে স্বাস্থ্যসম্মতভাবে বাঁচতে গেলে তার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, তার মধ্যে একটা যোগা হচ্ছে একটা অন্যতম বিষয়। অর্থাৎ একজন মানুষের যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে যদি অর্গানাইজ করতে হয় তাহলে এই যোগা বা এই ধরনের ইনিশিয়েটিভ কিন্তু এর মাধ্যমে নেওয়া হয়েছে। যেমন শারীরিক, মানসিক, বৌদ্ধিক, সামাজিক এবং আধ্যাত্মিক এই যে বিভিন্ন যে ডাইমেনশনগুলো রয়েছে মানুষের বিকাশের, এগুলোকে গুরুত্ব সহকারে দেখা হয়েছে। তাই যোগাটাকেও এখানে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। এখন দেখা যাক যে শক্তি সঞ্চয়কারী আলোক ব্যবস্থা। স্বচ্ছ ভারত অভিযান শুধুমাত্র স্বচ্ছতাই নয়, তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো তার মধ্যে যেমন একটা যোগার কথা বলা হলো, তার সঙ্গে যেমন একটা এখানে যে ইলেকট্রিসিটি অতিরিক্ত কনজাম্পশন না করে সেখানে যদি লোকালি সেটাকে কোনোভাবে রিনিউড করা যায় তাহলে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এবং এখানেও কিন্তু আমাদের ব্যবহারের বিভিন্ন পরিবর্তন আনার কথা বলা হয়েছে। যেমন একাডেমিক বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে শক্তি খরচ কমিয়ে বা শক্তি সঞ্চয় করে আলোর ব্যবস্থা করা, যেখানে সৌরতাপ সিস্টেমের স্থানান্তরিত করা, অর্থাৎ সোলার সিস্টেমকে এখানে সেট আপ করে আমরা এতদিন ধরে যে আমাদের যে নন রিনিউয়েবল যে রিসোর্স ব্যবহার করে আসছি সেটাকে কমানো, সেখানে শক্তি সঞ্চয় এলইডি সিস্টেমকে স্থানান্তরিত করা, সৌরভিত্তিক শক্তি ব্যবহার করা, একাডেমিক ক্যাম্পাসের মধ্যে নন নবায়নযোগ্য জীবাশ্ম জ্বালানি ভিত্তিক পরিবহন ব্যবস্থার পরিবর্তে সাইকেল ব্যবস্থা চালু করা, অর্থাৎ আপনারা জানেন যে সাইকেল চালাতে গেলে সেখানে পেট্রোল লাগে না, এবং সূর্যালোককে আটকিয়ে তাকে বিদ্যুতে রূপান্তরিত করা, এই ধরনের বিভিন্ন বিষয়ের কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে। এবং রাস্তার পাশে যে সমস্ত সোডিয়াম ভেপার স্ট্রিট লাইটগুলো আছে সেগুলো উচ্চ কার্যকারিতা এবং শক্তি সঞ্চয়কারী নতুন এলইডি লাইট দিয়ে প্রতিস্থাপন করা, অর্থাৎ একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ মানে সামগ্রিকভাবে এখানে তুলে ধরা হয়েছে। শুধুমাত্র স্বচ্ছতা নয়, শুধুমাত্র স্যানিটেশন নয়, শুধুমাত্র ল্যাট্রিন তৈরি করাই নয়, এর সঙ্গে আনুষঙ্গিক যত বিষয় উঠে আসবে, অর্থাৎ একটা কোয়ালিটি অফ লাইফকে ইনশিওর করতে গেলে এবং এই যে সাস্টেইনেবল স্থিতিশীল উন্নয়নের কিন্তু এগুলো বিভিন্ন দিক। তাই এই শক্তি সম্পদগুলি নবায়নযোগ্য, অর্থাৎ এগুলি স্বাভাবিকভাবেই আমাদের আগামী দিনে যদি আমরা ভবিষ্যৎ নাগরিকদের জন্য রিসোর্সকে আমরা যদি স্টোর করতে চাই, সেগুলোকে যদি আমরা প্রিজার্ভ করতে চাই, তাহলে আমাদের এই অল্টারনেটিভ বিভিন্ন বিষয়ের দিকে আমাদের নির্ভরশীল হতেই হবে। এবং সবচেয়ে বড় কথা, স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে একটা দূষণমুক্ত পরিবেশ তৈরি করার একটা প্রয়াস, যে এই যে আজকে যে বিভিন্ন সোলার সিস্টেমকে ইউজ করা, এখানে পেট্রোলের ব্যবহার, ডিজেলের ব্যবহার কমানো, তার মানে কার্বন এমিশনটাকে কমানোর কথা বলা হচ্ছে। সেই জন্য এটা কিন্তু শুধুমাত্র একটা দুটো বিষয়ের কম্পোনেন্টের মধ্যে নয়, এটা একটা সামগ্রিক চিন্তাধারা কিন্তু এই অভিযানের মধ্য দিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা দেখে নেব যে বজ্র পদার্থ পুনঃব্যবহার এবং সার তৈরি করা, এটাও কিন্তু এই স্বচ্ছ ভারত অভিযানের একটা গুরুত্বপূর্ণ দিক। বজ্র পদার্থ বিভিন্ন সমাজ ব্যবস্থায় এটা অত্যন্ত একটা স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু কথা হচ্ছে যে সেই বজ্র পদার্থটাকে যদি আমরা চেঞ্জ করে যদি আমরা আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, তাহলে সেটা হবে একটা সাস্টেইনেবল একটা অ্যাপ্রোচ। তাহলে এখানে কিন্তু সেই ব্যবস্থার কথাও বলা হয়েছে, অর্থাৎ এখানে প্রাকৃতিক উপাদান যেমন কাঠের বজ্র এবং দহনযোগ্য কৃষি বজ্র, গ্রিন হাউসে গ্যাস নির্গমনের সাথে শক্তি রূপান্তরিত করা কী করে যেতে পারে তার অ্যাপ্রোচ এখানে ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই সমস্ত বজ্রগুলোকে ডাইলিউট করে সেখান থেকে একটা গ্রিন হাউসের সাহায্যে কীভাবে একটা শক্তি সঞ্চারণ করা যায় তার বিভিন্ন ব্যবস্থা এখানে কিন্তু নেওয়া হয়েছে। এখানে ক্যাম্পাসে প্রতিদিন যে সমস্ত শুকনো পাতা, ঘাস, আগাছা এগুলোকে এক জায়গায় ডাম্প করা এবং সেখান থেকে উন্নত প্রযুক্তির সাহায্যে সেগুলোকে যদি কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করা যায়, তাহলে আমাদের কৃত্রিম সারের ব্যবহার কমানো যেতে পারে। তাহলে এই যে অর্গানিক ফার্মিংয়ের আমরা কিন্তু একটা ভালো রিসোর্স কিন্তু এখান থেকে পেতে পারি। তাহলে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাহলে স্বচ্ছ ভারত অভিযান শুধুমাত্র স্বচ্ছতা অভিযান নয় বা কোনো একটা বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা কিন্তু বিভিন্ন মানুষের যে একটা স্থিতিশীল উন্নয়নের দিকে এগোতে গেলে মানুষের যেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখা দরকার সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখন কথা হলো যে এই স্বচ্ছ ভারত অভিযানের বিশেষ করে কিছু উপাদান এখানে কিন্তু গুরুত্বপূর্ণ, যে উপাদানগুলো যদি আলোচনার মধ্যে না আনা হয় তাহলে এই বিষয়টা আপনাদের বোঝাবুঝির ক্ষেত্রে কিন্তু এটা অসম্পূর্ণ থেকে যায়। তাহলে এখন আমরা দেখে নেব যে মূলত কী ধরনের উপাদান এখানে আমরা স্বচ্ছ ভারত অভিযানের মধ্য দিয়ে কী ধরনের উপাদানগুলো এখানের ব্যবহারের কথা বলা হয়েছে। যেমন গুরুত্বপূর্ণ এই মিশনের নিম্নলিখিত উপাদানের মধ্যে রয়েছে যে গৃহস্থালির টয়লেট নির্মাণ। আমি আমার আলোচনার শুরুতেই বলেছি যে এটা অত্যন্ত দুর্ভাগ্যের যে ভারতবর্ষে এখনও খোলা জায়গায় মানুষ মলত্যাগ করে। আমাদের এতদিন হয়ে গেল, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তা সত্ত্বেও কিন্তু আমরা একটা কাঙ্ক্ষিত লেভেলে পৌঁছতে পারিনি। তাই এটা হচ্ছে আমাদের এক নম্বর একটা উপাদান এখানে, যেটা গৃহস্থালির টয়লেট নির্মাণ করা, অর্থাৎ যে সমস্ত গৃহে টয়লেট নেই সেখানে তাদের সরকারি খরচে টয়লেট নির্মাণ করে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। দ্বিতীয়ত হলো কমিউনিটি এবং পাবলিক টয়লেট, এবং আমরা জানি যে অনেক জায়গা রয়েছে যেখানে প্রচুর পাবলিকের সমাগম হয়, সেখানেও কিন্তু ভালো টয়লেটের ব্যবস্থা থাকা দরকার। তাই কমিউনিটি মানে গৃহস্থালী টয়লেটের পাশাপাশি কমিউনিটি এবং পাবলিক টয়লেটের কথাও এখানে বলা হয়েছে। কঠিন বজ্র পদার্থ ব্যবস্থা, যেটা আমি ইতিমধ্যেই বললাম যে সেখান থেকে কি করে সার তৈরি করা যায়, যেই সার অর্গানিক ফার্মিংয়ে আমরা ব্যবহার করতে পারি, সেটা একটা মূলত উপাদান। তার সঙ্গে রয়েছে তথ্য, শিক্ষা ও যোগাযোগ
এবং জনসচেতনতা তৈরি করা এবং তার সঙ্গে সক্ষমতা বৃদ্ধি এবং প্রশাসনিক ও অফিস খরচ, অর্থাৎ মানুষকে এম্পাওয়ার করা, মানুষের মধ্যে ক্যাপাসিটি বাড়ানো, মানুষের সচেতনতার মধ্য দিয়ে মানুষের সক্ষমতাকে বৃদ্ধি করা, মানুষ যাতে আরও ক্যাপেবল হতে পারে তাদের লোকাল লেভেলে বিভিন্ন কাজের ক্ষেত্রে, এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো কিন্তু আমরা উপাদান হিসেবে এখানে দেখছি। এখন স্বচ্ছ ভারত অভিযানকে সাধারণত দুটো ভাগে ভাগ করে এই অভিযানটা শুরু করা হয়েছিল। একটা হচ্ছে গ্রামীণ এবং একটা হচ্ছে শহরে, অর্থাৎ রুরাল এবং আরবান। তো এখানে গ্রামীণ যে অভিযান সেটা হলো যে এই উদ্যোগে প্রাথমিক ফোকাস হলো গ্রামীণ স্যানিটেশনে কভারেজ বাড়ানো এবং খোলামেলা মলত্যাগ নির্মূল করা, যেটা আমি আগেই বলেছি যে এটা একটা অন্যতম লক্ষ্য, যে গ্রাম অঞ্চলে মানুষ যে খোলা জায়গায় মলত্যাগ করে সেখান থেকে মানুষকে একটা স্যানিটেশন কভারেজের মধ্য দিয়ে এনে যাতে তারা নিজের গৃহেই এটা ল্যাট্রিন ব্যবহার করতে পারে, তার ব্যবস্থা কিন্তু গভর্নমেন্ট থেকেই করার কথা বলা হয়েছে। এটি কঠিন এবং তরল বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনার উপর জোর দেয়। আমরা জানি গ্রামে অঞ্চলেও কৃষিকাজের ফলে অনেক বর্জ্য পদার্থ সেখানে জড়ো হয় এবং সেগুলোকেও একটা সিস্টেমেটিক উপায়ে, সায়েন্টিফিক উপায়ে যদি সার তৈরি করা যায় তাহলে সেগুলো জমির কাজে ব্যবহার করানো যাবে। এখন যদি আমরা দেখি যে শহরে বা স্বচ্ছ ভারত অভিযান, আরবান যে অভিযান, সেখানে কি বলা হয়েছে, এই প্রোগ্রামের তিনটি মূল উদ্দেশ্য রয়েছে। যেমন প্রথমত এর লক্ষ্য হলো খোলা মলত্যাগের অনুশীলনকারী পরিবারের সংখ্যা হ্রাস করা। দ্বিতীয়ত হলো এই স্যানিটারি সুবিধা দিয়ে পিট ল্যাট্রিন প্রতিস্থাপন করা এবং সবশেষ হলো এর লক্ষ্য ভবিষ্যৎ অস্বাস্থ্যকর টয়লেট নির্মাণ বন্ধ করা। আমরা জানি যে বিভিন্ন শহরগুলোতে লোকসংখ্যার ভীষণ প্রেশার রয়েছে, তার কারণ এক একটা অঞ্চলে যে পরিমাণ মানুষ বসবাস করার কথা তার চাইতে অনেক বেশি মানুষ বসবাস করে। এটা শহরের কিন্তু একটা বড় সমস্যা। তাই এই মলত্যাগ করার জন্য তারা নিজেদের মতো করে অনেক সময় বিভিন্ন রকম টয়লেট নির্মাণ করে, যেগুলো স্বাস্থ্যসম্মত নয়, যেগুলো স্থিতিশীল উন্নয়নের অ্যালাইনমেন্ট নয়। এগুলোকে ধ্বংস করা এবং গভর্নমেন্ট থেকে বিভিন্ন উদ্যোগ নিয়ে সেখানে প্রথমত হলো খোলা জায়গায় মলত্যাগ যারা করছে তাদের সেই পরিবারগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় আবদ্ধ করা। দ্বিতীয়ত হলো স্যানিটারি সুবিধা দিয়ে পিট ল্যাট্রিন তৈরি করা, অস্বাস্থ্যকর যে সমস্ত টয়লেটগুলো রয়েছে সেগুলো নির্মাণ রোধ করা। এই ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এখন আমরা দেখব যে এর প্রভাব, অর্থাৎ এই যে স্বচ্ছ ভারত অভিযান যে হলো এর প্রভাব, মানে কতটা প্রভাব আমরা এখানে দেখব সেটা হলো যে যদি আমরা SBM তার একটা সার্ভে দেখি তাহলে সেখানে 6,30,000 গ্রাম জুড়ে 100 মিলিয়ন গ্রামীণ পরিবার এবং 500 মিলিয়ন বাসিন্দাদের টয়লেট অ্যাক্সেস পেতে সহায়তা করেছে এই অভিযান। তাহলে একটু ভাবুন যে কত বৃহত্তর কর্মকাণ্ড। এখানে খোলা মলত্যাগ মুক্ত গ্রামগুলির পরিবার, অর্থাৎ প্রতিটি বাড়িতে একটি করে টয়লেট এবং প্রতি বছর প্রায় আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 50,000 পর্যন্ত সাশ্রয় করেছে। তাদের জন্য মোট সুবিধাগুলো হলো 4.7% গুণ বেশি খরচ করা হয়েছে, যেটা ইউনিসেফের 2018 সালে যে ডেটা দিয়েছে সেখান থেকে আমি বলছি। এখানে 100% টয়লেট কভারেজ নেই এমন গ্রামের তুলনায় ODF গ্রামের মাটি এবং ভূগর্ভস্থ জলের উৎসগুলো কিন্তু সামগ্রিকভাবে কম দূষিত ছিল, যার ফলে এটিও গণনা করা হয়েছিল যে SBM দ্বারা 7.5 মিলিয়ন ফুল টাইম চাকরির সমতুল্য রোজগারের ব্যবস্থাও কিন্তু এখানে করা হয়েছিল। তাহলে আমরা এটা বলতে পারি এই তথ্যের সাহায্যে যে স্বচ্ছ ভারত অভিযান একটা উল্লেখযোগ্য অভিযান, যার মধ্য দিয়ে কিন্তু একটা হিউজ ট্রান্সফরমেশন কিন্তু আমাদের সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে। এখন আমি যে বিষয়টা তুলে ধরবো সেটা হচ্ছে এখানে জনসাধারণের অংশগ্রহণ কেমন হলো সেটাও একটু আমাদের জানা দরকার। অর্থাৎ এটা তো একটা বৃহৎ কর্মকাণ্ড, সেখানে যদি সাধারণ জনগণ অংশগ্রহণ না করে তাহলে কিন্তু এই কর্মকাণ্ড সঠিকভাবে রূপায়িত হতে পারবে না। তাই এখানে অগাস্ট 2017 ভারতের কোয়ালিটি কাউন্সিল দ্বারা প্রকাশিত একটি স্বাধীন সমীক্ষাতে দেখা গেছে যে এখানে সামগ্রিক জাতীয় গ্রামীণ টয়লেটের পরিবারের অ্যাক্সেস কভারেজ বেড়েছে 62.5% এবং টয়লেট ব্যবহার বেড়েছে 91.3%। তাহলে দেখুন এই তথ্য থেকে আমরা খুব সহজেই বুঝতে পারি যে কতটা এফেক্টিভ এখানে কাজ হয়েছে। এবং হরিয়ানা জাতীয় র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে গ্রামীণ এলাকায়, যেখানে 99% পরিবার কভার করা হয়েছে এবং 100% টয়লেট ব্যবহার নিশ্চিত করা গেছে। এবং ইউনিসেফের মতে টয়লেটবিহীন মানুষের সংখ্যা 550 মিলিয়ন থেকে 50 মিলিয়নে নেমে এসেছে। তাহলে 550 মিলিয়ন মানুষের টয়লেট ছিল না, যেখান থেকে এই 50 মিলিয়নে সেটাকে নামিয়ে আনা গেছে। এবং বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে যে এখানে 96% ভারতীয় যাদের টয়লেট আছে তারা এটি ব্যবহার করছে। তাহলে এই হচ্ছে আমাদের সত্যি যে কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা ভালো কাজ করতে পেরেছে তার একটা সমীক্ষা আমরা এখানে পেলাম। এখন কথা হচ্ছে যে আমি এখানে আলোচনায় দেখব যে চ্যালেঞ্জ কী কী রয়েছে। এত বড় একটা কর্মকাণ্ড, সেখানে চ্যালেঞ্জ থাকবে না এটা হতে পারে না।
তাই এখানে অনেক রকমের অসুবিধার মধ্য দিয়েও কিন্তু এই অভিযানটি কিন্তু সাকসেসফুল হচ্ছে। তার মধ্যে অন্যতম অসুবিধা হলো আচরণগত পরিবর্তন। একটা মানুষ দীর্ঘদিন ধরে যে আচরণের মধ্যে অভ্যস্ত ছিল, তাকে যদি আমরা নতুন আচরণে অভ্যস্ত করাতে চাই, তাহলে সেটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। তাই এখানে লোকেদের স্যানিটেশন অভ্যাসের পরিবর্তন একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ, এবং তার সঙ্গে সচেতনতায় অংশগ্রহণ, অর্থাৎ পরিচ্ছন্ন সম্পর্কে মানুষকে সচেতন করার যে অভিযান, সেখানে মানুষের অংশগ্রহণে অনেক উদ্বুদ্ধ করা একটা বড় চ্যালেঞ্জিং। মানুষ কিছুতেই এই অংশগ্রহণটাকে একেবারে প্রায়োরিটি বেসিস কিন্তু এখানে অনেক জায়গায় নেয়নি। পরিকাঠামো একটা বড় চ্যালেঞ্জ, কারণ টয়লেট নির্মাণ নিশ্চিত করা একটি দিক, সেখানে কিন্তু রক্ষণাবেক্ষণ করা আরেকটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সরকার হয়তো টয়লেটগুলো ওখানে বানিয়ে দিচ্ছে, কিন্তু সেগুলোকে যে রিপেয়ার করা, সেগুলোকে যে সময় মতো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা কিন্তু হয়ে উঠছে না। তো এটাও একটা চ্যালেঞ্জ। এবং স্থায়িত্ব যদি আমি বলি, টয়লেটগুলোর স্থিতিশীলতা এবং নিরাপদ নয়, সেখানে অনেক টয়লেট ভেঙে ফেলা হচ্ছে এবং অনেক অন্য কাজের জন্য ব্যবহার করা হচ্ছে। তাহলে এগুলো সবই হচ্ছে, এর মধ্যে চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে অবশ্যই ওভারকাম করতে হবে যদি এই অভিযানটাকে আরও সাকসেসফুল করতে হয়। আমরা এর সঙ্গে কিছু সাকসেসফুল যে স্টোরি, মানে কোথায় কোথায় এটা বেশি সাকসেস হয়েছে, তার কিছু দু একটা নমুনা এখানে তুলে ধরছি। যেমন মহারাষ্ট্রের নাবলেওয়াদি গ্রামে দীর্ঘদিন ধরে জলের অভাব ছিল। সেখানে স্বচ্ছ ভারত অভিযানের সাহায্যে সরকার মিঠা জলের পাইপলাইন স্থাপন করেছে এবং সেখানে অনেক জলের ট্যাঙ্ক স্থাপন করেছে, যার ফলে এখন জল নিয়ে মানুষের ওখানে কোনো সমস্যা নেই। তার সঙ্গে আমাদের গুজরাট স্বচ্ছ ভারত অভিযানের অধীনে পরিচ্ছন্ন হওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে, এবং উড়িষ্যার কোরাপুট গ্রাম পিছিয়ে পড়া গ্রামের অধীনে পড়ে, যেটা এমনকি সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও কোরাপুট গ্রামের কিন্তু খোলা মলত্যাগ মুক্ত করেছে, এবং এটা কিন্তু একটা বিশাল একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট আমরা বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন যে সাকসেস স্টোরি, সেটাও আমি এখানে তুলে ধরলাম। এবং এখানে গুরুত্বপূর্ণ যেটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে স্বচ্ছ ভারত গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ। এখানে সামার ইন্টার্নশিপের বিভিন্ন কোর্স করা হয়েছে। 100 ঘন্টার স্বচ্ছতা থাকতে হবে যেখানে এই কোর্সের মধ্যে, এবং 2রা অক্টোবর 2014 প্রতিটি ব্যক্তির জন্য সারা ভারতবর্ষে স্বচ্ছতার কমপক্ষে 100 ঘন্টার ব্যয় করার জন্য প্রধানমন্ত্রী স্পষ্ট আহ্বান করেছিলেন যে প্রত্যেকটা মানুষকে অর্থাৎ 100 ঘন্টা এই স্বচ্ছতায় মানুষকে ব্যবহার করতে হবে। এই নিয়ে বিভিন্ন কোর্স খোলা হয়েছে, এবং এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে নির্দিষ্ট মন্ত্রক রয়েছে তারা এখানে উদ্যোগ নিচ্ছে, এবং এই কর্মসূচি সারা দেশের যুবকদেরকে ইনভলভ করা এবং স্যানিটেশন সংক্রান্ত কাজের জন্য তাদের দক্ষতা এবং অভিযোজন গড়ে তোলা, এবং স্বচ্ছ ভারত মিশনকে একটা জন আন্দোলনে পরিণত করা, এটা কিন্তু ছিল মূল লক্ষ্য। এখন এই প্রকল্পের ভবিষ্যৎ পদক্ষেপ কী হতে পারে, সেটাও আমি এখানে একটু তুলে ধরছি। এখানে অফিস, আবাসিক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং মিশনকে টিকিয়ে থাকার জন্য এটিকে একটি দুর্দান্ত সাফল্যের জন্য নিম্নলিখিত বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত। যেমন হচ্ছে যে মিশন সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া, নোডাল অফিসারদেরকে মনোনয়ন করা, বাসিন্দাদের অংশগ্রহণে উৎসাহিত করা, সরকারি অফিস ভবন পরিষ্কার রাখা, আবর্জনা অপসারণ এবং বিল্ডিং আবর্জনা, পাবলিক টয়লেট এবং পাবলিক প্লেস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং পাবলিক পার্ক রক্ষণাবেক্ষণ করা, এবং সরকারি ভবন ও মেরামতকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং রক্ষণাবেক্ষণ করা। এই হচ্ছে ভবিষ্যৎ পদক্ষেপ, যে পদক্ষেপগুলোর মধ্য দিয়ে আমাদের এই অভিযান আরও সুন্দরভাবে এগিয়ে যাবে এবং আমরা যে লক্ষ্য স্থির করেছি সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো। তাহলে আজকের মূলত যে আলোচনা আমি করছিলাম এখানে, তার একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তাই আজকে আমি বলতে পারি যে স্বচ্ছ ভারত অভিযান ভারতবর্ষে স্বাধীনতার পর থেকে যত অভিযান হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা অভিযান, এবং এই অভিযানের প্রয়োজনীয়তা সম্পর্কে আর দ্বিতীয়বার বলার অপেক্ষা রাখে না, কারণ এখানে আমি বিভিন্ন ডেটার সাহায্যে, বিভিন্ন তথ্যের সাহায্যে আমি তুলে ধরেছি যে অভিযান কেন গুরুত্বপূর্ণ। তাই স্বচ্ছ ভারত অভিযান, এখানে অনেক কিছু চ্যালেঞ্জ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই অভিযানের কিন্তু বিকল্প কিছু নেই। তাই এই অভিযান আগামী দিনে আরও বেশি ভারতবর্ষের বিভিন্ন মানুষকে এর সঙ্গে সম্পৃক্ত করবে, জুড়বে, এবং আগামী দিনে একটা ভারত যেটা হবে স্বচ্ছ ভারত, এবং এই স্বচ্ছ ভারতের লক্ষ্যে এই অভিযানকে আরও সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। এবং এই অভিযান শুধুমাত্র গভর্নমেন্টের একটা প্রকল্প নয়, এটা ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের একটা নাগরিক দায়িত্ব এই অভিযানটাকে আরও সুন্দর করা। এবং এখানে যে সমস্ত বিষয়গুলোকে আনা হয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে মানুষকে আরও জ্ঞান এবং আন্ডারস্ট্যান্ডিং আরও বাড়ানো, যাতে করে এই প্রকল্পটা আগামী দিনে সুন্দরভাবে আরও সুন্দর করে পরিচালিত হতে পারে। তাই এখানে একদম শেষে কিছু প্রশ্ন রাখা হয়েছে, যে প্রশ্নগুলোর সাহায্যে আজকের এই লেসন সম্পর্কে আপনাদের একটা কিন্তু আরও বেশি অবগত করানো যাবে। যেমন স্বচ্ছ ভারত অভিযান কী,
এর মূল উদ্দেশ্য কী, স্বচ্ছ ভারত অভিযানের উপাদানগুলি কী কী, স্বচ্ছ ভারত অভিযানের প্রভাব বলতে এখানে কী বোঝায়, এই প্রশ্নগুলো আপনারা যখন চর্চা করবেন তখন আপনাদের এই সম্পর্কে আরও বেশি জ্ঞান এবং আন্ডারস্ট্যান্ডিং আরও কিন্তু পরিষ্কার হবে। তাই আজকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই আজকের এই বক্তব্য আমি এখানেই শেষ করছি।